আমাদের আজকের গল্প নিয়তি নির্মম। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ঘুমে চোখ জুড়িয়ে আসছিল পুলিশ ইন্সপেক্টর বিকাশ তালুকদারের। সাধারণত এমনটা হয় না। কর্মরত অবস্থায় কর্মে গাফিলতি তার চরিত্রের বাইরে। দীর্ঘ পুলিশ জীবনে এমন ঘটনা সে ঘটতে দেখেনি। সে নিজেই স্বীকার করে, পুলিশ কর্মী হিসেবে সে মোটেই তালেবন নয়। তার ট্যালেন্ট কম। এ লাইনে কিছু করতে গেলে তার মস্তিষ্কে যে পরিমাণে গ্রে ম্যাটার থাকা দরকার সেটি তার নেই। সেই খামতিটুকু সে মিটিয়ে দেয় পরিশ্রম দিয়ে। কিন্তু গত রাত্রে একটি বিশ্রী রকমের খুনের তদারকি করতে গিয়ে সারা রাতই জাগতে হয়েছে তার। লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েও বেশ কিছু কাজ থাকে একজন পুলিশ অফিসারের। রেসপন্সিবল অফিসার হিসেবে তার জের এখনও চলছে। বিশ্রামের সুযোগ মেলেনি। ঘুম লাগা চোখেই দরকারি কাজগুলো সারছিল। হঠাৎ প্রচলিত শব্দে ফোনটা বেজে উঠল। মনে বিরক্তি এলেও মুখে তা প্রকাশ না করে রিসিভারটা তুলে নিল। একটি পরিচিত শব্দ উচ্চারণ করল। হ্যালো। হ্যালো, পুলিশ স্টেশন? ইয়েস, বলুন। হ্যাঁ, আমি অফিসের ইনচার্জের সঙ্গে কথা বলতে চাইছি। আমি অফিসার বিকাশ তালুকদার বলছি। সহসা ওপ্রান্ত নীরব হয়ে যায়। কেটে যায় কয়েক সেকেন্ড সেই নীরবতায়। সাত সকালে নতুন কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না বিকাশ। বেশ বিরক্ত হয়ে সে একটু রুষ্ট কণ্ঠে বলে, কি হয়েছে বলবেন তো? হ্যাঁ, বলবো বলি তো ফোন করা। আবারও কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর বেশ গমগমে গলায় ওপ্রান্ত থেকে শব্দ ভেসে আসে। আমি জানি না আমার নাম আপনার শোনা কিনা। আমি রাধাকান্ত চৌধুরী। কথা কেড়ে নেয় বিকাশ। তার বিরক্তিটা চলে গেছে। এবার কণ্ঠে অন্য আগ্রহ। রাধাকান্ত মানে বিখ্যাত সঙ্গীত শিল্পী রাধাকান্ত চৌধুরী? হ্যাঁ, ঠিক তাই। এতে বিকাশের কণ্ঠে সমীহ ফিরে আসে। তার দীর্ঘ চাকরি জীবনে শতকরা হিসাবে বেশি পরিচয় ঘটেছে চোর, ছ্যাচোর আর গুন্ডা বদমাইশদের সঙ্গে। ভালো লোকের সঙ্গে যে আলাপ হয়নি তা নয়, কিন্তু সারা ভারতবর্ষের অন্যতম সঙ্গীত শিল্পী রাধাকান্ত চৌধুরীর সঙ্গে কথা বলার সুযোগ এই জীবনে যে কখনো ঘটবে তা ছিল তার চিন্তার বাইরে। নিরাশ পুলিশি জীবনে প্রায়শই রসবোধ হারিয়ে যায়, কিন্তু বিকাশে সেটুকু হারিয়ে যায়নি। চোর গুন্ডা খুনিদের অবসরে তার মনের মধ্যে গান আসে, রবীন্দ্রনাথ আসে, সত্যজিৎ মৃণাল তাকে মুগ্ধ করে। যেমন মুগ্ধ করে রাধাকান্তর ক্লাসিক গানটি। প্রকারান্তরে সে একরকম রাধাকান্তের গুণগ্রাহী। শুধু বাঙালি নয়, রাধাকান্তের জন্য সারা ভারতবাসী গর্বিত। বিদেশিদের কাছে তিনি দেশের মুখ উজ্জ্বলকারী এক রত্ন। পণ্ডিত রাধাকান্ত চৌধুরী এমন একটি নাম যা আসমুদ্র হিমাচল এক উচ্চারণেই চিনবে। আর সেই রাধাকান্ত এক সামান্য পুলিশ অফিসার বিকাশ তালুকদারকে ডাকছেন। চকিতে একটি সম্ভাবনা বিকাশের মাথায় আসে। নিশ্চয়ই কোনো চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। সম্পদের তো অভাব নেই পণ্ডিতজির। টাকা পয়সা ছাড়াও দেশে বিদেশ থেকে অর্জিত কত নামি দামি উপহার যে আছে তার বাড়িতে, সে সংবাদ চোর এবং ডাকাতেরা বেশ ভালো করেই জানে। আজকালকার চোর ছাত্রাগুলোদের কোনো বাদ বিচার বলে কিছু নেই। মানেগুনি লোকের বাড়িতেও হাত বাড়াতে শুরু করেছে। দেশটা যেন একটা সর্বনাশের দিকে যেতে বসেছে। বিকাশ খানিকক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিল। আবারও ও প্রান্ত থেকে রাধাকান্তের গলা ভেসে এলো। হ্যালো। ইয়েস স্যার, বলুন আপনার কোনো বিপদ আপদ হয়েছে কিনা? না, ঠিক সেই অর্থে কোনো বিপদ নয়। আপনি এখনই একবার আমার বাড়িতে আসতে পারেন? 100 বার, কিন্তু কি হয়েছে যদি একটু জানা যেত তাহলে হ্যাঁ, আপনি আসুন, এলেই সব জানতে পারবেন। ঠিক আছে স্যার, আমি আসছি। সঙ্গে কোনো ফোর্স? না, তার দরকার নেই। পারলে একজন ফটোগ্রাফারকে আনতে পারেন। বাকিটা এখানে এলেই করতে পারবেন।
ও হ্যাঁ, মানে আমার আমার ঠিকানাটা জানেন তো? জানি। ওপাশ থেকে টেলিলিংকটা কেটে যায়। বিকাশও ফোন নামিয়ে রেখে সামান্য সময় কি যেন ভাবে। এত পরে রাধাকান্ত চৌধুরী তাকে ডাকছেন। ডাকার মধ্যে রহস্যেরও ইঙ্গিত, সঙ্গে একজন ফটোগ্রাফার আনারও ফরমাস। না, শিল্পীদের মেঝেতে তল পাওয়া সত্যিই খুব মুশকিল। প্রায় 4:30 নাগাদ রাধাকান্তের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। তার জীবনের কয়েকটা সফল রাতের সঙ্গে আরও একটা সফল রাত যোগ হলো। উচ্ছ্বাসিত জনতার স্বতঃস্ফূর্ত করতালি আর বিমোহিত গুণগ্রাহীদের বিকলিত প্রশংসা মাথায় নিয়ে রাধাকান্ত আসর ছেড়েছিলেন। এ আর নতুন কিছু না, এও তার নিত্য পাওনা। কর্তৃপক্ষ তাদের কথার খেলাপ করেনি। গাড়ি তৈরিই ছিল। তার বিশাল বাগান ঘেরা কাণ্ঠকোটার সামনে গাড়ি যখন এসে পৌঁছল, তখন তার ঘড়িতে ভোর 5:15। রামশরণ খুব ভোরেই ওঠে। দুবার হর্নের আওয়াজ পেতেই সে গেট খুলে দেয়। লাল সুরকি ঢালা পথ দিয়ে ধীরে ধীরে তিনি এগিয়ে যান বড় বাড়ির প্রধান ফটকের দিকে। তখনও ভালো করে ভোর হয়নি। পূব আকাশে সবে আলোর আভা দেখা দিয়েছে। বাগানের নানা ফল আর ফুল গাছের ডালে আবডালে তখনও শেষ রাতের ছোঁয়া ছড়িয়ে আছে। চলতে চলতে তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়েন। 3 পুরুষের বিশাল বাড়িটার দিকে তাকান। রাধাকান্ত ঠাকুরদা উমাকান্তের তৈরি ইমারত। বনেদিয়ানার ছোঁয়া সর্বাঙ্গে। উমাকান্ত ছিলেন শৌখিন মানুষ। তার বনেদি শৌখিনতা দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করেছিলেন কান্তকোঠা। কান্তকোঠার নামটি উমাকান্তরই দেওয়া। খুব সামান্যই তার কথা মনে আছে রাধাকান্তের। বেশ ছোটবেলায় দেখা একটা আবছা স্মৃতি মাত্র। বিশাল লম্বা চড়া চেহারা, গিলে করা ধবধবে আদ্যির বেনিয়ান আর কোচকানো চওড়া ধুতি পরা একরাশ মানুষ এখনও তার স্মৃতিতে আবছা জীবন্ত হয়ে আছেন। অবশ্য বৈঠকখানায় তেল রঙের বিশাল পোর্ট্রেটটি সেই স্মৃতিকে ধরে রাখতে ক্রমাগত সাহায্য করে এসেছে, নইলে হয়তো মুখটা তার মনেই থাকতো না। উমাকান্তর পর শশীকান্ত, রাধাকান্তের পিতা। রাধাকান্তের মধ্যে গানের প্রভাব পড়েছে পিতা শশীকান্তের সঙ্গীত প্রীতির জন্যই। দুহাতে পয়সা রোজগার করছিলেন উমাকান্ত, সব ব্যবসা থেকে। সঙ্গীত বা শিল্পীর ধারে কাছেও যেতেন না। অবশ্য তা না হলেও তার রুচিবোধ ছিল। কান্তকোঠার আষ্টেপৃষ্ঠে সে সাক্ষ্য ছড়ানো। কিন্তু শশীকান্তের মগজে ব্যবসা নামক লাভজনক শিল্পটি কিছুতেই ঠকাতে পারেননি উমাকান্ত। গান পাগল শশীকান্ত মাঝে মধ্যেই ডুব দিতেন। কখনো লখনৌ, কখনো বেনারস, আগ্রা, আবার কখনো গ্রাম বাংলার নিবৃত পল্লীতে। সংসার বিমুখ শশীকান্তকে সংসারী করতে উমাকান্ত অনেক বেছে একটি ডাক সাইটে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন, কিছুটা কম বয়সেই। কিন্তু ফুলের মতো সেই মেয়েকে, অর্থাৎ রাধাকান্তের মাকে, এই বিশাল বাড়িটায় প্রায় একাই থাকতে হতো। প্রথম যৌবনে গান গান করে পাগল হলেও শশীকান্তর বরাতে যশ বলে কিন্তু কিছুই ছিল না। যশের আকাঙ্ক্ষা সব শিল্পীরই থাকে, শশীকান্তরও ছিল। শেষের দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। মাথায় কিছু গণ্ডগোলও দেখা দিয়েছিল, ফলে তিনি অসুস্থ হয়ে পড়লেন। বিড়ম্বিত ভাগ্যের এক প্রতিভাকর নিঃসঙ্গ শিল্পী। স্ত্রীর সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না। থাকতেন একাই, সুরা আর সুর সম্বল করে। রাধাকান্ত জ্ঞান হওয়া অবধি শশীকান্তকে এলোমেলোই থাকতে দেখেছেন, আর দেখেছেন মায়ের নিঃসঙ্গ পীড়িত জীবন। সে মহিলাও সংসার জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, ফলে রাধাকান্তকেও একা একা বড় হতে হয়েছে। বলতে গেলে তিনি মানুষ হয়েছিলেন বিধবা মাসির কাছে। স্বামী সংসার বৈরাগ্য, গান নিয়ে পাগলামো। রাধাকান্তর মাকে সংসার বিমুখ করে তুলেছিল ঠিকই, তবে তারই মধ্যে তিনি একটি বুদ্ধিমতীর মতো কাজ করেছিলেন। সদ্য বিধবার নিঃসন্তান বোনটিকে নিজের কাছে এনে রেখেছিলেন। বোনের হাতেই তুলে দিয়েছিলেন নিজের একমাত্র সন্তানকে। এরপরে সংক্ষিপ্ত ইতিহাস। প্রায় পাগল শশীকান্তের আত্মহত্যা এবং এর কিছুদিনের মধ্যেই মাতৃবিয়োগ। মৃত্যুর আগে বোনের হাত ধরে একটিমাত্রই অনুরোধ করে গিয়েছিলেন রাধাকান্তের মা, কোনো মতেই যেন রাধাকান্তের ঘাড়ে গানের ভূত না চাপে। কিন্তু সেটাই চাপল শেষ পর্যন্ত।
রক্তের ঐশ্বর্য কোনো না কোনো পুরুষে তো ফুটে উঠবেই। হাজার চেষ্টা করেও মাসিটি তার বোন পক্ষে সঙ্গীত চর্চা থেকে বিরত করতে পারেননি। বোধহয় রাধাকান্ত শ্রুতিধর। কোনো সুরের খেলা একবার শুনলেই তিনি তা আশ্চর্য রকমভাবে মনে রাখতে পারতেন। ঈশ্বর দত্ত তার কণ্ঠ। সেই সুরই তার কণ্ঠ থেকে ছড়িয়ে পড়ত সাবলীল মাধুর্যে। একসময় তিনি হলেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাধাকান্ত চৌধুরী। বাবু, চমক ভাঙে রাধাকান্তের। বিশাল বাড়িটার সামনে এসে তিনি একাই দাঁড়িয়ে পড়েন, আর তখনই যেন অতীতের এক অবয়ব ফিরে পায়। কি যেন একটা অভিশাপ আছে এই বাড়ির সবার জীবনে। অগাধ সম্পত্তির মালিক হয়েও উমাকান্ত ছিলেন একা। শশীকান্ত জন্মাবার পরেই তিনি তার স্ত্রীকে হারান। ইচ্ছে থাকলেও আর দ্বিতীয়বার বিয়ে করেননি। তার এক রক্ষিতা ছিল। শশীকান্ত বড় না হওয়া পর্যন্ত তিনি সেই রক্ষিতাকে নিয়েই থাকতেন। কিন্তু অকালে সেই রক্ষিতাও গত হয়। ছেলে শশীকান্তকে সংসারী করতে গিয়ে তিনি তাড়াতাড়ি তার বিয়ে দেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ। শেষ পর্যন্ত অতৃপ্ত আর হতাশা নিয়েই তাকে চলে যেতে হয়। শশীকান্ত অভিশপ্ত। প্রতিভা থাকা সত্ত্বেও তাকে ভাগ্যহীন অবস্থায় আত্মহত্যা করতে হয়। আর রাধাকান্ত ভারতজোড়া খ্যাতি নিয়েও, অর্থ যশ প্রতিপত্তি থাকা সত্ত্বেও এক নিঃসঙ্গ মানুষ। সংসার জীবনে নিঃসঙ্গতার মতো আর অভিশাপই বা কিসে? চা দেবো বাবু? মুখ ফেরান রাধাকান্ত। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রামশরণ। না। দরজার কাছে এগিয়ে যেতে যেতে কেবল বলেন, একটা লোকের আসার কথা আছে। মাথায় ঝাঁকড়া চুল, লম্বা ময়লা রং, প্যান্ট শার্ট পরে। এলে আমার গান ঘরে নিয়ে যাস। আচ্ছা, অন্য কেউ এলে? দেখা হবে না। এই মাসিমণি উঠেছে? আগে না, কাল রাতে আবার জ্বর এসেছিল। ডাক্তার ডেকেছিলি? উনি বারণ করলেন, বললেন সব ঠিক হয়ে যাবে। আর দাঁড়াননি। চলে এসেছিলেন গানের ঘরে। এই একটি ঘর যেখানে তার স্বপ্নের অজস্র ফসল ছড়িয়ে আছে। তার গানের স্বীকৃতি, তার প্রতিভার স্মারক চিহ্ন। কত লোকের কতই না উপহার। রাধাকান্তের মুখে ছড়িয়ে পড়ে এক রহস্যময় হাসি। মনে মনে কি যেন ভাবেন, তারপর সেই রহস্যময় হাসিটুকু নিয়ে ঢুকে যান সংলগ্ন স্নান ঘরে। মিনিট 15-র মধ্যেই বেরিয়ে আসেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। চোখে মুখে জল দিতেই ক্লান্তিও বেশ কিছুটা কমে গিয়েছিল। কাপড় জামা ছেড়ে এসেছিলেন। পরনে এখন দামি সিল্কের লুঙ্গি আর গোলাপি মকমলের পাঞ্জাবি। প্রায় 50-এর কাছে বয়স তার। রগের দুপাশে চুল পেকেছে, এনেছে বাড়তি এক গম্ভীর সৌন্দর্য। যদিও এখন কোনো মদ্যপানের সময় নয়, কিন্তু রাধাকান্তের জীবন ধারাটাই অন্যরকমের। মদের সঙ্গে ফলের চার চলে কিনা কে জানে, কিন্তু ভোরবেলা মদ্যপান করতে রাধাকান্ত ফলটাকেই বেছে নেয়। ইতিমধ্যে আরও একটা পেক শেষ করে তার তৃতীয় পেক চলছিল। এমন সময় রামশরণ এসে খবর দেয় রাধাকান্তের বাঞ্ছিত লোকটি এসে গেছে। পুরো রাত্রি জাগরণ, আর তার উপর দ্রুত মদ্যপান। ক্রমশ রক্তিম হয়ে উঠেছিল রাধাকান্তের চোখ দুটি। মাথাটাও মাঝে মধ্যে ঝুলে পড়েছিল। লোকটির আগমন সংবাদে চট করে যেন ঘোরটা ফিকে হয়ে যায়। মুহূর্তে ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। প্রশ্ন করেন, সঙ্গে আর কেউ আছে? না বাবু। নিয়ে আয় এখানে। লোকটি আসার আগে পর্যন্ত রাধাকান্তের রক্তিম চোখে এক দুর্জেয় ভাষা জেগেছিল। এ ভাষার অর্থ কারোর পক্ষেই জানা সম্ভব নয়। এ চোখ যেন সেই পরিচিত শিল্পীর ভাবালু চোখ নয়। এ চোখ যেন বড় ক্রূর, বড় ভয়ানক কোনো নিষ্ঠুর সিদ্ধান্তে। কয়েক মিনিটের মধ্যেই লোকটি এসে পড়ে। লম্বা কালো একমাথা ঝাঁকড়া চুল, পরনে জিন্স আর সাদা সুতির ব্যাগি শার্ট। লোকটার চোখও সামান্য লাল। দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে রামশরণ পেছনে দাঁড়িয়েছিল। লোকটা ততক্ষণে ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে। রাধাকান্ত একবার চোখ তুলে তাকালেন। লোকটা নীরবে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার রাধাকান্তের চোখের সঙ্গে সাঁটা। কিছু বলতে গিয়েও থেমে গেলেন রাধাকান্ত। পেছনে তখনও রামশরণ দাঁড়িয়ে। তুই এখন যা, দরজাটা বন্ধ করে দে, না ডাকলে আসবি না। বিনা বাক্য ব্যয়ে রামশরণ তখন আদেশ পালন করে চলে যায়।
লোকটার দিকে আরও একবার তাকিয়ে রাধাকান্ত বলেন। বসো। ধীর পায়ে লোকটা এগিয়ে এসে রাধাকান্তের সামনের সোফায় গায়ে এলিয়ে দেয়, পা দুটো ছড়িয়ে দেয় সামনের দিকে। সাধারণত এভাবে কোনো লোকই রাধাকান্তের মতো মানুষের সামনে বসতে সাহস পাবে না। সাহসের থেকেও বড় কথা, যারা রাধাকান্তের সামনে আসে তারা তাদের সব উদ্ধত্ত চৌকাঠের ওপাশে রেখে আসে। লোকটাকে ওভাবে বসতে দেখে রাধাকান্তের চোখে মুখে সামান্য বিরক্তি, কিন্তু তা মাত্র খানিকক্ষণের জন্য। বিরক্তি সরিয়ে রেখে জিজ্ঞাসা করেন, কাজ হয়েছে? লোকটি সম্ভবত নেশা করেছিল। ঝুঁকে পড়া মাথাটি তুলে একবার অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, তারপর বলে, আমার নাম হুজুর শেখ ওসমান। ওসমান জিন্দগিতে যে কাজে হাত দিয়েছে সে কাজ শেষ না করে বাপেস আসেনি। কটার সময় গিয়েছিলে? আপনি যেমন বলেছিলেন ঠিক 4 বাজে। ওসমান বোধহয় সুযোগ পেলে বেশি কথা বলে, অথবা কার্যসিদ্ধির উৎসাহে নিজেকে প্রকাশ করতে চায়। সে বলে চলে, তখন ঠিক 4টে বাজে। চারিদিক একেবারে অন্ধকার। আপনার দেওয়া ঠিকানা মিলিয়ে বাড়িতে গিয়ে দরজা নক করলাম। অবাক কাণ্ড। ভেবেছিলাম এত রাতে নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু না। 2বার নক করাতেই মেয়েটা দরজা খুলে দিল। খুব সুন্দর ছিল সে। ঘুমে ঢুলছিল চোখ, কিন্তু আমাকে দেখা মাত্রই ঘুম উড়ে গেল। ভয়ও পেয়েছিল, চেঁচাতে চাইছিল, কিন্তু এসব ব্যাপারে আমার নিত্যকারের কাজ। আমি সোজা অস্ত্র দেখাতেই মেয়েটা একেবারে চুপ করে গেল। তারপর তাকে ঠেলতে ঠেলতে ঘরের ভেতর নিয়ে গেলাম। মেয়েটা তখন জিজ্ঞেস করতে চাইছিল আমি কি চাই। তখনই রাধাকান্ত আরও একবার বিরক্তি নিয়ে মুখ তুলে চাইলেন। আসলে এত বিস্তারিত তার জানার ইচ্ছে ছিল না, ভালোও লাগছিল না। এই ঘৃণ্য জীবনটাকে আর কিছুতেই সহ্য করতে পারছিলেন না। কিন্তু ওসমান আর থামতে চায় না। সে বলে চলে, তাকে আর দ্বিতীয় কথা বলার সুযোগই দিলাম না। জিজ্ঞেস করলাম এ সময় ঘরে আর কেউ আছে কি না। মেয়েটা বলল না। আসল কথা এসো, বলো তারপর কি হলো? তারপর আর কি, আপনার দেওয়া ছবিটার সঙ্গে একবার মিলিয়ে নিলাম। একদম ঠিক মেয়েটাই। ব্যাস, নিশানা পাকাপাকি। এক গুলিতেই কাজ শেষ। শুধু আফসোস এই যে একেবারে নির্দোষ একটা মেয়েটাকে মারতে হলো। মাছের মায়ের পুত্র শোক? কেয়া বলা? বুঝলাম না। সে প্রশ্নের উত্তর না দিয়ে রাধাকান্ত বলেন, তুমি ঠিক জানো বাড়িতে আর কেউ ছিল না? বিলকুল। মেয়েটাকে শেষ করার পর পাশের ঘরেও আমি ঢুকেছিলাম, সেখানেও আর কেউ ছিল না। ঢোকবার সময় কেউ তোমায় দেখেনি? নেই। এত রাতে ওই নিস্তব্ধ বস্তিতে আমাকে কে দেখবে? কোনো প্রমাণ? ভালো করে ভেবে দেখো, কোনো প্রমাণ ফেলে আসনি তো? নেই। বেরোবার সময় কেউ দেখেনি তোমায়? হ্যাঁ সাব, দেখেছিল, কিন্তু সে প্রমাণ ভি লোপাট করে দিয়েছি। বুড়ো কুচকে ওঠে রাধাকান্তর। লোপাট করে দিয়েছো মানে? রাধাকান্তের নেশায় চিট ধরে গেছে। গা ঝাড়া দিয়ে উঠে বসেন, বলেন, কি বলছো ওসমান? বেরোবার মুখে তোমায় একজন দেখে ফেলেছে, আবার তাকেও লোপাট? খুলে বলো, খুলে বলো কি হয়েছে? ধমক দিয়ে ওঠেন রাধাকান্ত। উৎসাহ শুকিয়ে যায় ওসমানের। মুখ কাচুমাচু করে বলে, এত নার্ভাস হচ্ছেন কেন সাব? বললাম না ওসমান যে কাজে হাত লাগায় সে কাজে কিছু চিন্তা করতে হবে না। বাজে কথা না বলে কি করেছো তাই বলো। কি করব বলেন সাহাব? সেকেন্ড মার্ডারটা তো আমি করতে চাইনি। আপনি তো আমাকে একটা মার্ডারের রুপিয়া দেবেন, দুটোর জন্য নয়, লেকিন করতেই হলো। আপনি কোনো প্রমাণ রাখতে চান না, লেকিন ও বুর্বাক আদমি अचानक ঘরের মধ্যে ঢুকে পড়লো তো। ওসমান, বললাম তো সাহাব, আপনার ডর পাওয়ার মতো কুছ ভি নেই হুয়া। পাশের ঘরে কেউ আছে কিনা দেখতে গিয়ে আমার একটু সময় লেগে গিয়েছিল। ফিরে এসে দেখি বাইরে থেকে একটা লোক ঘরের ভেতর ঢুকেছে। তার মানে তুমি দরজা খুলে রেখেছিলে? রাগ করবেন না, একটু ভুল হয়ে গিয়েছিল। কিন্তু এত ঘাবড়ানোর কি আছে? লোকটা একেবারে নেশাগ্রস্ত ছিল, হাঁটতেও পারছিল না ঠিক করে। ওকে মারতে ইচ্ছা আমার ছিল না, শুধু ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু মাতালটা হঠাৎ আমাকে খাপ করে জাপটে ধরলো। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলল, ইউ ব্লাডি বাস্টার্ড, তুমি আমার বউকে খুন করছো। এই বলে সজোরে একটা ঘুষি মারল আমার মুখে। তখন আমার আর কিছু করার ছিল না। ও যদি চেঁচামেচি শুরু করতো তাহলে আমি ধরা পড়ে যেতাম। তাই ওকে জীবিত ছেড়ে আসা সম্ভব ছিল না।
ফলে दूसरा বুলেট भी খরচা হয়ে গেল। লোকটাকে তুমি মেরে ফেললে? এই তো ভাববার কি আছে, এর জন্য আপনাকে कुछ ज़्यादा মাংছে না। মিয়া বিবি একসাথ চলে গিয়া বাস। আর আপনি তো বারবারই চেয়েছিলেন কোনো প্রমাণ যেন না থাকে। এখন আর কোনো প্রমাণ নেই, আপনাকে কেউ ধরতে পারবে না। রাধাকান্ত এবার জ্বলন্ত দৃষ্টিতে ওসমানের দিকে তাকালেন। তারপর বাঁ হাত দিয়ে নিজের চুলটা খামচে ধরে অস্ফুটে বলেন, রাস্কেল। জি, আমাকে কিছু বলছেন? না, তুমি একটু বসো। যেতে গিয়েও থমকে দাঁড়ালেন। ঘুরে বললেন, রিভলভারটা কই? পকেট থেকে রিভলভারটা বার করে এগিয়ে দিতে দিতে বলল, লিজিয়ে সাব, লেকিন। অস্ত্রটা হাতে নিয়ে ভালো করে একবার পরখ করে বললেন, তবে নিশ্চয়ই তোমার বাকি টাকাটা পেয়ে যাবে। 2টো গুলি খরচ করেছো, তাই না? জি সাব। আর কিছু না বলে রাধাকান্ত এগিয়ে যান ঘরের এক কোণে রাখা একটা ছোট্ট একটা আয়রন চেস্টের দিকে। পাল্লা খুলে তুলে নেন 100 টাকার একগোছা নোট। গোনার কোনো প্রয়োজনও মনে করেন না। ধীরে ধীরে ফিরে আসেন ওসমানের ঠিক পেছনে। লোকটা তখনও মাথা ঝুলিয়ে বসে, সম্ভবত নেশার ঝিমুনি। পেছন থেকে টাকার গোছাটা সোফার উপর ছুঁড়ে ফেলে দেন। গুনে নাও, তোমার পাওনার থেকে বেশি আছে। নিমেষে মৌতার ছুটে যায় তার। দ্রুত হাতে নোটের বান্ডিলটা তুলে নেয়। একবার আলতো স্নেহে নোটের গায়ে হাত বুলিয়ে বলে, আদমি পেঁচানতে ওসমানের দেরি হয় না জনাব। মেহরবানি করে যা দিবেন তা কি কখনো কম হতে পারে? ঠিক আছে সাব, আমি চলি। ফের যদি গোলামের জরুরত পড়ে তলব করবেন। ওসমান চলে যাচ্ছিল। হঠাৎ চাপা রুক্ষ স্বরে রাধাকান্ত বলে ওঠেন, দাঁড়াও ওসমান। রাধাকান্তের গলার স্বরে এমন একটা মারাত্মক আদেশের ভঙ্গি ছিল যাতে ওসমান অবাক না হয়ে পারে না। এই বাবুটির সঙ্গে তার মাত্র 2 দিন দেখা হয়েছে। প্রথম দিন, যেদিন বাবুটি ওকে ডেকে পাঠিয়ে একটি মেয়ের ছবি দিয়ে বলেছিলেন যে কোনো রকম প্রমাণ না রেখে মেয়েটাকে খুন করে আসতে হবে। কাজ হয়ে গেলে সে পাবে মোটা টাকা। আর আজ দ্বিতীয় দিন, কাজ হয়ে গেছে, হিসেবের বেশি টাকাও পেয়ে গেছে। কিন্তু বাবুটিকে কখনোই প্যাচ পয়জারওয়ালা আদমি বলে মনে হয়নি। প্রথম দিনেও তার গলার স্বরে কোনো আদেশের ভঙ্গি ছিল না। কিন্তু ঘুরে তাকায় ওসমান। এই রিভলভারটায় এখন 4টে গুলি আছে। বিলকুল সহি, আপনি চেম্বার খুলে দেখে নিতে পারেন। আমি দেখে নিয়েছি, কিন্তু তোমাকে আমি বলেছিলাম শুধু মেয়েটাকেই শেষ করে দিতে, আর কাউকে নয়। তো আমি কি করব? ও সালার আমার হাতে মরণ ছিল। সবই খোদার মর্জি। কিন্তু খোদার আরও একটা মর্জি আছে, সেটা তুমি জানো না। আপনার বাত আমি ঠিক বুঝতে পারছি না। পারবে। সামান্য টাকার বিনিময়ে হাসতে হাসতে তুমি 2টো মানুষকে খুন করতে পারো। মুখের কথা কেড়ে নিয়ে ওসমান বলে, টাকা পেলে আমি সব কুছ করতে পারি। আর যা কুছ করেছে সে তো আপনার অর্ডার মাফিক করেছে। না, আমার হুকুম ছিল একজনকে শেষ করার। আমি মাফি চাইছি, লেকিন এখন তো কিছু করার নেই। আছে ওসমান, আছে। এই 2 দিনে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো আমি কোনো প্রমাণ রাখতে চাই না। আতকে ওঠে ওসমান। কারণ সেই মুহূর্তে যতই তার নেশায় চোখ ডুলডুলু হোক না কেন, সে চমকে উঠেছিল বাবুর হাতে কয়েক মিনিট আগেই ফেরত দেওয়া তার উদ্যত রিভলভারটি দেখে। এখন সেটি তার দিকেই সম্পূর্ণ তাক করা। বাবুজি, সুবে সুবে কি এসব কি দিল লাগি করছেন? এ বহুত খতরনাক চিজ হ্যায়। সামান্য হাসেন রাধাকান্ত। তুমি ঠিকই বলেছো ওসমান। 38 বোরের আধুনিক রিভলভার, খুব খতরনাক। তোমার মতো খতরনাক আদমির জন্য একটা গুলি যথেষ্ট। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? এতগুলো রুপিয়া হাত ছুট হয়ে যাবে তার জন্য আফসোস লাগছে? ঠিক হ্যাঁ, লে লিজিয়ে আপকা রুপিয়া। ওসমান পকেটে হাত ঢোকাতে যাচ্ছিল। না না, কোনো রকম ভাবেই পকেটে হাত ঢোকানোর চেষ্টা করো না, কারণ তোমার মতো শয়তানের হাতে আমি মরতে রাজি নই। তবে আপনি কি চাইছেন? সমাজের একটা জঞ্জালকে সরিয়ে দিতে। ওসমান হয়তো বলতে গিয়েছিল, সালে বেঈমান কহি কা। কিন্তু তার মুখের শব্দগুলো মুখের মধ্যেই জড়িয়ে যায় একটিমাত্র ক্লিক শব্দে। গলাকাটা গাছের মতো একটিমাত্র উফ শব্দে সে কার্পেটের উপর শুয়ে পড়ে। তীব্র ঘৃণার দৃষ্টিতে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে সোফার ওপর উঠে বসেন রাধাকান্ত। ঘৃণাটা একসময় সরে যায়,
আর সেখানে ফিরে আসে এক শূন্যগর্ভ দৃষ্টি, যে দৃষ্টিতে একটি অর্থই প্রতীয়মান, তিনি অদৃষ্টির হাতে ক্রীড়নক মাত্র। নতুন ভরা গ্লাসে চুমুক দিতে দিতে রাধাকান্ত ভাবেন আর একটা সামান্য কাজ বাকি রয়েছে, সেটি শেষ করতেই হবে। কাজ টেবিলের বুক থেকে তুলে নেন লাল মলাটের ডায়েরিটা। নেশায় মাথা ভারী হয়ে এলেও তিনি শেষ লেখাটি সম্ভবত শেষ করে ফেলতে চান। একসময় ডায়েরিটা মুড়ে টেবিলে রাখেন, টেনে নেন হালকা অলিভ গ্রিন ইলেকট্রনিক টেলিফোনের রিসিভারটা, টিপতে শুরু করেন কয়েকটি বোতাম। মরণদেহটির সামনে হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিল বিকাশ তালুকদার। পাশেই ফটোগ্রাফার নিরঞ্জন সেন। ইতিমধ্যে সে কয়েকটি ছবি তুলে নিয়েছে। কি হলো অফিসার, এমন বোকার মতো দাঁড়িয়ে রইলেন কেন? আপনার কাজ শুরু করুন। রাধাকান্তের কথায় সম্বিত ফিরে আসে বিকাশের। দীর্ঘদিন পুলিশ লাইনে সে কাজ করেছে, অনেক অবাঞ্ছিত আর বিসদৃশ ঘটনার মুখোমুখিও তাকে হতে হয়েছে, অভাবনীয় অনেক কিছু তাকে দেখতে হয়েছে। কিন্তু এই প্রথম তার বুদ্ধি কেমন যেন বেসামাল হয়ে পড়ল। রাধাকান্ত সব কথা তার মাথায় ঢুকছিল না। কোনো মতে ঢোক গিলে সে বলে, এই লোকটিকে আপনি নিজের হাতে খুন করেছেন? হ্যাঁ, তাই তো বললাম। লোকটাকে দেখে মনে হচ্ছে দাগি আসামি। প্রফেশনাল মার্ডারার, নরকের কীট, টাকা পেলেও সবকিছু করতে পারে। তাই বলুন, লোকটা আপনাকে খুন করতে এসে নিজে খুন হয়ে গিয়েছে। আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, তাহলে আপনি নিজেকে খুনি বলে অভিযুক্ত করতে চাইছেন কিসের জন্য? অফিসার, আপনি বোধহয় আমার সব কথা মন দিয়ে শোনেননি। আবার বলছি শুনুন। আমি রাধাকান্ত চৌধুরী, ভারতবর্ষের একজন বিখ্যাত গায়ক। আমি একটু আগে সজ্ঞানে এই লোকটাকে খুন করেছি। হিয়ার ইজ মাই রিভলভার। আর হ্যাঁ, এটাও শুনুন, এই রিভলভারের 3টে গুলি খরচ হয়েছে, অর্থাৎ 3টে খুন হয়েছে, এবং সেই 3টে খুনের জন্য দায়ী আমি। আমি নিজেকে পুলিশের হাতে সমর্পণ করছি। আবারও বিকাশ চমকে ওঠে। এ ঘরে পা দিয়েই রক্তাক্ত মৃতদেহটা পড়ে থাকতে দেখে ও স্বভাবসুলভ ইন্সপেক্টরীয় ভঙ্গিতে এগিয়ে আসে। কিন্তু যখনই সে রাধাকান্তর মুখ থেকে শোনে যে তিনি লোকটিকে খুন করেছেন, তখনই সামান্য বিমর্ষ হয়ে পড়ে। তার প্রিয় শিল্পীকে কিনা গ্রেপ্তার করতে হবে খুনের দায়? রাধাকান্তের প্রতি তার শ্রদ্ধা, প্রতিভার প্রতি সম্মান, সবই কি তাকে ভুলে যেতে হবে? ভাবতে হবে যে লোকটা একজন খুনি? নিদারুণ এক অস্বস্তিতে এতক্ষণ তার মনের মধ্যে একটা তোলপাড় হচ্ছিল। তবু সে একবার জিজ্ঞাসা করেছিল যে এই দাগি লোকটা নিশ্চয়ই রাধাকান্তের মতো মানুষকে হত্যা করতে এসে ঘটনাচক্রে হয়তো নিজেই খুন হয়ে গেছে। আত্মরক্ষার কারণে খুন প্রমাণ হলে রাধাকান্ত সসম্মানে মুক্তি পাবেন, এবং এটা তার নিজেরও ইচ্ছা। কিন্তু এখন তাকে শুনতে হচ্ছে কেবল একটা নয়, আরও 2টো খুনের জন্য রাধাকান্ত নিজেকে দোষী সাব্যস্ত করেছেন। তার সব এলোমেলো হয়ে যাচ্ছিল। কোনো মতে সে বলে, আপনার কথা ঠিক বুঝতে পারছি না স্যার। আরও 2টো খুন? মানে আপনি তার জন্যও দায়ী? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। ভাববেন না এটা আমার নেশার ঝোঁকে বলা। এই লোকটার হাতে আমি আমার লাইসেন্সড রিভলভার তুলে দিয়েছিলাম। লোকটাকে বলেছিলাম একটা মেয়েকে খুন করতে, কোনো রকম প্রমাণ না রেখে, রাতের অন্ধকারে। রিভলভারটায় সাইলেন্সার লাগানো আছে, কাকপক্ষিতেও টের পাবে না। লোকটা সেই কাজটা করেছিল, প্রকারান্তরে সেই খুনের জন্য দায়ী আমি। প্রমাণ লোপ করতে গিয়ে আরও একটা খুন করে, সেটার জন্য দায়ী আমি। আর 3য় গুলিটা খরচ করেছি যে লোকটা সামান্য কটা টাকার জন্যে হাসতে হাসতে খুন করতে পারে। মানুষের জীবনের মূল্য তার কাছে নেই, তার জন্যে তাকে আমি সমাজের শত্রু বলে মনে করেছি, তাই আইনটা নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছি। বিকাশ আর চুপ করে থাকতে না পেরে জিজ্ঞাসা করে, কিন্তু আরও যে 2টো খুন হয়েছে এ ব্যাপারে কি আপনি নিঃসন্দেহ? জানি না, কারণ আমি নিজে চোখে দেখিনি। তবে লোকটা যা বর্ণনা দিয়েছে তাতে করে মনে হয় এমন ঘটনা ঘটতে পারে। আমার কাছে ঠিকানা আছে, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। কিন্তু যদি খুন নাও হয়ে থাকে, তাহলেও কি আমি নির্দোষ? অন্তত নিজের কাছে তো নয়। খুন না হলেও খুনের অভিপ্রায় আমার ছিল। ওই ভাড়াটে খুনিটাকে আমি টাকার বিনিময়ে খুন করতে পাঠিয়েছিলাম, এটা তো অপরাধ। কোনো মতেই আপনি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। লোকটার পকেটে 10,000-এর মতো টাকা আছে, আমারই দেওয়া, এটাও তো একটা প্রমাণ। কিন্তু কেন কেন এই 3টে খুন? গ্লাসে তখনও অবশিষ্ট কিছু পানীয় ছিল।
এক চুমুকে সেটি পান করে রাধাকান্ত কাঁচ টেবিলের ওপর থেকে লাল মলাটের ডায়েরিটা তুলে ধরে বলেন, কাল সারা রাত আমাকে জাগতে হয়েছে, একটা ফাংশন ছিল, গিয়েছিলাম বেহাগ আর দরবারি, জীবনের শেষ গান। তারপর বাড়ি ফিরে মদ্যপান এবং একটি খুন। এখন এখন আমার শরীর অবসন্ন, সব কথা খুলে বলার শক্তি আমার আর নেই। এখন আমার ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম, চোখের পাতা জড়িয়ে আসছে। আপনার লকআপে একটু শোয়ার ব্যবস্থা করে দিলে বড় উপকৃত হব। এই ডায়েরিতে সব কিছু লেখা আছে, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন চলুন। নিজের কোয়ার্টারে জানালার ধারে ছোট্ট টেবিলের উপর পাতা রয়েছে রাধাকান্তর লাল ডায়েরিটা। ঘুমটুম তখন মাথায় উঠে গেছে বিকাশের। গোগ্রা শেষে পড়ে চলেছে রাধাকান্তর জীবনী বা জবানবন্দি। ডায়েরির প্রায় মাঝামাঝিতে চলে এসেছে। রাধাকান্ত লিখছেন, ঈশ্বরে বিশ্বাস আমার কোনো কালই ছিল না, আজও নেই। সেই না দেখা প্রবাদ পুরুষের কোনো অস্তিত্ব আছে কি না তাও আমার জানা নেই। পৃথিবীর কোটি কোটি মানুষ কোন বিশ্বাসের ভিত্তিতে এত ঈশ্বর মগ্ন তা আমি কিছুতেই ভেবে উঠতে পারি না। কেউ তো সেই অলীক অস্তিত্বকে প্রত্যক্ষ করেনি, তবে কোন যুক্তিতে লোকে এত মাতোয়ারা? একই চাপানো একটা বিশ্বাসের নামাবলী গায়ে জড়িয়ে আত্মসমর্পণের অছিলা? জানি না। তবে মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা যুক্তি দিয়ে বোঝা যায় না। এই যে আমার বংশ এক অভিশপ্ত পরিণতি মেনে নিতে বাধ্য হলো। এটা কেমন করে হয়? কেন হয়? তবে কি আমাকে ভাগ্য মানতে হবে? মানতে হবে কিছু সংস্কার, মানতে হবে ভাগ্যের অভিশাপকে? কই, চেষ্টা করেও তো আমি এক নির্মম পরিণতিকে এড়িয়ে যেতে পারলাম না। এখন কেন মনে হচ্ছে মানুষের ইচ্ছেটাই শেষ কথা নয়, আরো কিছু আছে তার হিসেবের বাইরে? গরিব উমাকান্ত নিজের পুরুষ আকারে ধনী হয়েছিলেন। তাঁর সোপার্জিত অর্থ আজও শেষ হয়নি, তবু তিনি পারেননি অর্থ দিয়ে সব সুখ কিনে নিতে। এক অবাঞ্ছিত অভিশাপে শেষ জীবন কাটিয়েছিলেন নিদারুণ একাকিত্বে। অল্প বয়সে স্ত্রীকে হারিয়ে বাঁচতে চেয়েছিলেন শশীকান্তর মধ্যে, পারেননি। সঙ্গীত পাগল, বাস্তব জ্ঞান রহিত শশীকান্তর বেহিসেবী জীবনের জন্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অসুখী পুত্রবধূ আর প্রায় পাগল সন্তানকে রেখে। যশোন্মাদ শশীকান্ত অপ্রাপ্তির দহনে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিলেন। তার স্ত্রীও তাই। আমি রাধাকান্ত, ঈশ্বর এবং ভাগ্য না মানা মানুষটি। ভেবেছিলাম ভাগ্য সে তো নিজের হাতে মানুষের তৈরি ঈশ্বরকে নস্যাৎ করে অভিশাপ নামের বুজরুকি শব্দগুলোকে জীবন থেকে বাদ দিয়ে নিজের পায়ে এগিয়ে গেছি। অর্জন করেছি ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পীর সম্মান। লোকে রাতের পর রাত জেগে আমার গান শোনে মুগ্ধ হয়। দিস্তে দিস্তে চিঠি আসে গুণগ্রাহীদের কাছ থেকে। হ্যাঁ, আমি আমার পুরুষকার দিয়ে জয় করেছি সেই অমূল্য প্রাপ্তি, যা শশীকান্ত চৌধুরী পাননি নিজের জীবন দিয়েও। না, শিল্পী রাধাকান্ত কখনোই নির্মল চরিত্রের মানুষ নন। চরিত্রের নির্মলতা বলতে কি বোঝায় তা আমার জানা নেই। জন্মসূত্রে আমি পেয়েছিলাম একটি অসাধারণ কণ্ঠ। আমার স্বর্গতা মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে আমি সঙ্গীতকেই বেছে নিয়েছিলাম জীবনে, কারণ আমি অভিশপ্ত নামক সংস্কারটিকে কখনোই মূল্য দিইনি। আমার সাধনা আর অক্ষম পিতার ততোধিক কাপুরুষোচিত মৃত্যু দৃশ্য আমাকে আরো বেশি সংকল্পী করেছিল। জন্মসূত্রে আমি আরো একটি সম্পদ পেয়েছিলাম, সেটি আমার দৈহিক সৌন্দর্য। সাধারণ বাঙালির মধ্যে আমার মতো সুন্দর চেহারার পুরুষ চট করে পাওয়া যায় না। আগেই বলেছি, তথাকথিত চরিত্রবান হওয়ার কোনো ইচ্ছে আমার মধ্যে কোনোদিন ছিল না। মাত্র 16 বছর বয়স থেকেই ফুলের চারপাশে প্রজাপতির মতো বহু নারী এসেছে আমার জীবনে। হয়তো তারা মজে যেত আমার রূপে আর কণ্ঠে, কারোর প্রতি তেমন কোনো আকর্ষণ বোধও আমার ছিল না। তারা আসতো আমার যৌবনের সাহচর্য পেতে, আবার চলেও যেত। অবশ্য এর জন্য নিজেকে খুব একটা দায়ী বা দোষী ভাবিনি। আসলে সব মেয়ের মধ্যেই একটা ব্যাপার আমি বরাবরই লক্ষ্য করতাম, অধিকারের গণ্ডির মধ্যে টেনে নিয়ে আসা। মাত্র কদিনের আলাপ, একটু সাহচর্য, একটু ঘনিষ্ঠতা, তারা মনে করতে শুরু করতো আমি মানুষটার উপর তাদের একটা অধিকার জন্মে গেছে। বাঁধার নানান প্রাচীর তুলে বাঁধার চেষ্টা, যা কোনোদিনও আমার ধাতে সয়নি। আসলে কেউ কোনো বন্ধনের মধ্যে আমাকে বাঁধার চেষ্টা করলেই মনের অবচেতন থেকে একটা বিদ্রোহ মাথা চাড়া দিত।
এটা যে মুহূর্তে বুঝতে পারতাম তখনই শেকল কেটে তাদের কাছ থেকে সরে যেতাম। আসলে আমার শিল্প সত্ত্বেই আমাকে বাঁধন ছাড়া হতে শিখিয়েছিল। আমার এই ডায়েরি যদি কখনো কারোর হাতে পৌঁছয়, সে নিশ্চয়ই তার তথাকথিত সংস্কারের বিশ্বাসে আমাকে চরিত্রহীন ভাববে। আসলে আমি কখনোই কোনো এক রূপের গণ্ডিতে ধরা দিতে ভালোবাসিনি, চাইও নি। গোলাপ ভালো লাগে বলে রজনীগন্ধা আমাকে মুগ্ধ করবে না, বা হাসনোয়ানা পাগল করলেও গোলাপের মুগ্ধতা তা যতই একঘেয়ে হোক তাকেই আঁকড়ে বসে থাকতে হবে, এমন মানসিকতার কোনো লক্ষণই আমার মধ্যে ছিল না। যে কোনো যথার্থ রূপই আমাকে আকর্ষণ করত, যে কোনো রূপের মধ্যে বৈচিত্র্য খুঁজে পেতাম। বৈচিত্র্য না হলে বা না পেলে শিল্পী যে জলায় আবদ্ধ জলে পরিণত হয়ে যাবে। সাগরের ঢেউ প্রতিনিয়ত নানান ঢঙে ভাঙছে আর গড়ছে। সমুদ্র যদি প্রতিনিয়ত একই ভঙ্গিতে তার ভাঙা গড়ার খেলায় মেতে থাকত, নানা ছন্দে যদি না সে নিজেকে প্রকাশ করত, তাহলে সমুদ্রকেও আমার ভালো লাগতো না। প্রথম যৌবনটা আমার এমনি করেই কেটে গেছে। একমাত্র সঙ্গীতের বিচিত্র রাগিনী স্পর্শ, বিচিত্র ভঙ্গিমায় তার প্রকাশ আমাকে মশগুল রাখত। মদ্যপানেও সেই বৈচিত্র্য। আমি কখনোই একই ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইতাম না। ভ্যাটের নেশার থেকে স্কচের নেশার কতটা ফারাক, জিন কতটা তুরীয় ভাব আনে, আবার বিয়ার কতটাই সীমাবদ্ধ, শ্যাম্পেনের জাদুমার্গ কি, এসব নিয়েও আমার খামখেয়ালিপনা শেষ ছিল না। কিন্তু সেই আমি কখন আর কেমন করে যে বাঁধা পড়ে গেলাম ভাবতে আজও অবাক লাগে। তখন আমার খ্যাতি ক্রমশ ছড়িয়ে পড়ছে গুণী মহলে। রাধাকান্ত তখন কেবলই এগিয়ে চলেছে, বাড়ছে তার স্থাবকের সংখ্যা। ঠিক এমনই সময় সুছন্দা এলো আমার জীবনে। অনেক সুন্দরী আমি দেখেছি জীবনে, তাদের যৌবনে আমি সাময়িক হলেও বাঁধা পড়েছি, আবার পাশে মনে হতে সরেও গেছি। কিন্তু সুচন্দা ছিল যেন সবার থেকে আলাদা। ও এসেছিল আমার ছাত্রী হয়ে। মোমের আলোর মতো স্নিগ্ধ, রজনীগন্ধার মতো মিষ্টি, রাজ অট্টালিকার মতো বিশাল তার ব্যক্তিত্ব, আর নির্জন প্রান্তে ছোট্ট কুঁড়ের মতো সরল এই মেয়েটা কখন যেন আমাকে বেঁধে ফেলেছিল। গভীর অরণ্যের মতো ওই রহস্যময় প্রকৃতিকে আমি বোঝার জন্যে মরিয়া হয়ে পড়েছিলাম, আর শেষ পর্যন্ত ঝাঁপ দিয়েছিলাম সেই রহস্যময় ব্যক্তিত্বের শান্ত সরোবরে। না, আমি বুঝিনি সুছন্দাকে। প্রেমকে পরিণত করেছিলাম পরিণয়ে। সে ধরা দিয়েছিল, কিন্তু তাকে আমি ধরতে পারিনি। সে কখনো আমার কোনো কাজে বাধা দিত না, অথচ তার ব্যক্তিত্বের জাদু স্পর্শে আমি খেলা ভাঙার খেলা ভুলে গিয়েছিলাম। বোধহয় সুছন্দা বুঝতে পেরেছিল একটা ঝড়কে কৌটোয় বন্দি করে রাখা যায় না। সুছন্দা আমাকে মুক্তি দিয়েছিল আমার একমাত্র সন্তান শ্রীকান্তকে উপহার দিয়ে। সুছন্দার মৃত্যুর পর বেশ কিছুদিন সময় লেগেছিল ওর বন্ধনের মোহপাশ কাটাতে। তার নীরব ব্যক্তিত্ব দিয়ে সে যে আমায় কতটা বাঁধতে পেরেছিল তা আমার থেকে কেইবার বেশি জানে। সুচন্দাকে আমি ভুলিনি, আজও না। তাই শ্রীকান্তকে আমি গড়তে চেয়েছিলাম ওর মায়ের আদর্শে। চেয়েছিলাম ও পাক ওর মায়ের চারিত্রিক গঠন আর বাপের সঙ্গীত। 18 বছর পর্যন্ত ছেলেটা আমার ইচ্ছে মতোই বেড়ে উঠেছিল। লেখাপড়ার গানের মধ্যেই ওর জগৎ তৈরি হয়েছিল। তবে ও ছিল বরাবরই একটু ইন্ট্রোভার্ট টাইপ। মুখ ফুটে ওকে কিছু চাইতে দেখিনি। হাজার প্রশ্ন করলেও সঠিক জবাব কোনোদিনও পেতাম না। বরাবরই ওকে দেখেছি একা থাকতে, না কোনো বন্ধু বান্ধব, না কোনো হই হুল্লোড়। কি যেন সর্বদাই ও ভাবতো, থাকতো নিজের জগতে। কোনো ব্যাপারেই ওর তেমন কোনো উৎসাহ ছিল না। গান বা লেখাপড়া দুটোর কোনোটাই ও তেমন সিরিয়াসলি নিত না। সবটাই দায় সারা, ইচ্ছে হলে করতো, নয়তো নিশ্চুপ। যদিও যে কোনো পিতার কাছে এক চিন্তার বিষয়, কিন্তু শিল্পী রাধাকান্তর তেমন কোনো সময় ছিল না মন দিয়ে ছেলের দিকে তাকানোর। যশের ঢেউ তখন আছড়ে পড়েছিল আমার জীবনে। কটা দিনই বা থাকতে পারতাম বাড়িতে। আজ দিল্লি, কাল মুম্বাই, পরশু হয়তোবা লন্ডনে। যেটুকু সময় বাড়িতে থাকতাম স্থাবকের দল, নয়তোবা সুন্দরী রমণীর মিছিল। এসবের মধ্যে থেকে আমি বুঝিনি শ্রীকান্ত কখন যেন আমার সীমানা ছাড়িয়ে বহু দূর কোথাও চলে গেছে। অনেকদিন পর আবিষ্কার করলাম ফুলের মতো ছোট্ট ছেলেটা কখন যেন বড় হয়ে গেছে, আর এই কি কঠিন ব্যাধিতে ভুগছে। এ ব্যাধির নাম একাকিত্ব। নামি আর 10-এর কাছে দামি বাবার ছেলেরা বোধহয় এই ব্যাধিতেই ভোগে সচরাচর। ওকে ধরতে গিয়েছিলাম সহানুভূতিতে বাঁধতে, কিন্তু পারিনি। ও তলিয়ে গিয়েছিল নানান নেশায়। আমার কেরিয়ারে সাময়িক ছেদ টেনে ওকে একদিন নিজের কাছে টেনে বুঝতে চেয়েছিলাম কোথায় ওর ব্যথা। না,
শ্রীকান্ত আমায় কোনো সুযোগ নেয়নি তার বাবাকে বোঝার আর যাচাই করার সুযোগ। কেবল এক সীমাহীন ঘৃণার দৃষ্টি ছড়িয়ে দিয়ে সে চলে গিয়েছিল। আজও আমি বুঝিনি বাবার প্রতি তার কেন এত ঘৃণার দৃষ্টি। তবে সে ফিরে আসেনি আর কোনোদিনও। আমি খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। ঠিকানা না রেখে যে হারিয়ে যেতে চায় তাকে তো খুঁজে পাওয়া যায় না। আমার একমাত্র জীবিত আত্মীয়, আমার মাতৃতুল্যা মাসি কেবল একদিন বলেছিলেন, এ নাকি অভিশাপ, বংশের অভিশাপ, বংশধর না থাকার অভিশাপ। কিসের অভিশাপ, কার অভিশাপ, এসব আমার জানা নেই, জানার কোনো ইচ্ছেও নেই। কোনো অবৈজ্ঞানিক আর কাল্পনিক কিছু মেনে নেওয়া আমার ধাতের বাইরে। শ্রীকান্তকে আর কোথাও খুঁজে না পেয়ে আবার আমি ডুবে গেলাম আমার সঙ্গীতে। সারা দেশের লোক আবার খুঁজে পেল জনমানস থেকে কিছুদিনের জন্য হারিয়ে যাওয়া তাদের শিল্পীকে। হয়তো এমন করেই একদিন রাধাকান্ত যশের ঝুলি ভর্তি রেখে চলে যেত পৃথিবী থেকে। মনে মনে আমি ভেবেই নিয়েছিলাম, এক জীবনে মানুষ সবকিছু পেতে পারে না। যে কোনো মানুষের জীবনে একটা না একটা অপ্রাপ্তির কাঁটা থাকবেই। বিরাট লোভনীয় বহির্মুখী জীবন, যশের ফোয়ারা, অজস্র মানুষের উচ্ছ্বসিত প্রশংসা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু সব হাততালি শেষে সেই বিশাল কান্ত কোঠার নিশ্ছিদ্র অন্ধকার, সেই একাকিত্ব, যে একাকিত্ব আর অন্ধকার জমে থাকে উৎসব শেষের মঞ্চে আর প্রেক্ষাগৃহে। এমনই সময় হঠাৎ একদিন এলো মালিনী বেগম। 22-23 বছরের, লকলকে আগুনের শিখা, ছিপছিপে এক হারা চেহারা, দেহে কোথাও বাড়তি মেদ নেই, কিন্তু যৌবন সারা দেহে নানা ভঙ্গিমায় তরঙ্গ তুলেছে। গল্পের রাজকন্যার মতো রং, সব থেকে আকর্ষণীয় ওর চোখ দুটো। সে চোখে নীল সাগরের হাতছানি। আমার প্রায় 50-এর ঢলনামা যৌবন চমকে উঠেছিল। মালিনী বেগম নামটা একটু অন্যরকম। একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম, যাতে মুসলিম হয়েও ওর আদি নামটায় হিন্দু আনা কেন? উত্তরে সে মিষ্টি করে হেসে বলেছিল, হিন্দুরা তো এত কৃপণ নয় যে অন্য কোনো জাতের মেয়ে তাদের নাম নিলে তাদের ভাড়া আর কমে যাবে। বুঝেছিলাম ও আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইছে। এ নিয়ে আমিও আর কোনোদিন প্রশ্ন তুলিনি। মালিনী এসেছিল আমার কাছে গান শিখতে। গান শেখানো আমি ছেড়েই দিয়েছিলাম। শ্রীকান্ত চলে যাওয়ার পর আর কাউকে কিছু শেখানোর আগ্রহ আমার ছিল না, কিন্তু মালিনীকে ফেরাতে পারিনি। মালিনীর জীবনটা ঠিক আর 5টা মেয়ের মতো নয়, বরং বেশ থ্রিলিং আর চ্যালেঞ্জিং। সবই ওর মুখে শোনা। আমার কাছে গান শিখতে আসাটাও একটা চ্যালেঞ্জ। জন্মসূত্রেও এক বাইজির মেয়ে। বাইজির ঘরে এমন দুর্দান্ত সুন্দর মেয়ে, তারও তো বাইজি হওয়ার কথা, কিন্তু মালিনী তার মায়ের জীবন কোনোদিনই পছন্দ করেনি। দিনের পর দিন, রাতের পর রাত কিছু ধনী দুলালের মনোরঞ্জন করা। নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো দামই নেই তার কাছে। তার পেশাটাই হলো দম দেওয়া কলের পুতুলের মতো কিছু মদ্যপের মন জুগিয়ে চলা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় গায়িকা হওয়ার। গানও সে শিখেছিল, কোনো গুরুর কাছে নয়, শুনে শুনে যতটা শেখা যায়। তার অধিকাংশই গজল আর ঠুংরি। সে চেয়েছিল তার গানের চত্বর আরও প্রসারিত হোক, আর সেই কারণেই সে ঘর ছেড়েছিল, এসে উঠেছিল কলকাতা শহরে। উদ্দেশ্য একটাই, ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী রাধাকান্তর শিষ্যা হওয়া। আর এর জন্য যে কোনো কষ্ট স্বীকার করতেও সে রাজি ছিল। আমি ওর চ্যালেঞ্জকে সমর্থন করেছিলাম, ওকে তালিম দিতে আপত্তি করিনি। যখন ওর গলাটা পরখ করার জন্যে ওর জানা কিছু গাইতে বললাম। আসলে ওর রক্তে ছিল সুরের ধারা, সেই পরিবেশেই ও বড় হয়েছে। ফলে গলায় আর সুরে কিছু ঘাটতি থাকলেও ওর প্রথম গাওয়া গান শুনেই আমি বুঝেছিলাম ও একটা ছাই চাপা আগুন। ঠিকমতো ঘষা মাজা করলে ওই গলা থেকে অনেক কিছু বার করে নেওয়া যাবে। হলেও তাই, অতি অল্পেই ও আমাকে অবাক করে দিত। কি দ্রুত রপ্ত করে নেওয়া ক্ষমতা! সত্যি বলতে কি, এরকম ছাত্রী পেলে যে কোনো গুরুই শিখিয়ে আনন্দ পাবেন। আমিও পেয়েছিলাম। মালিনীর স্বপ্ন ছিল একই সঙ্গে আমার পাশে বসে আসরে গান গাইবে, হবে ভারত বিখ্যাত গায়িকা। শিল্পী রাধাকান্ত যদি কোনো মেয়েকে হাত ধরে আসরে বসায়, তার নাম করতে বেশি সময় লাগবে না। যে দ্রুতগতিতে মালিনী এগিয়ে চলছিল, আমি ভেবেই নিয়েছিলাম আর কিছুদিনের মধ্যেই ওকে আমি আসরে নিয়ে বসাবো। আমি নিশ্চিত ছিলাম মালিনী খুব অল্প দিনের মধ্যেই সঙ্গীত জগতে একটা উল্লেখযোগ্য নাম হয়ে উঠবে। নিশ্চয়ই ও আমার নাম রাখবে। মালিনীর ভবিষ্যৎ সম্ভাবনায় আমি মনে মনে যেমন পুলকিত হতাম, ঠিক তেমনি একটা ব্যাপার বরাবরই আমাকে খোঁচা দিত। অমন আগুনের মতো রূপ, কিন্তু কোথায় যেন ছাই প্রলেপ। মাঝে মাঝেই কেমন যেন আনমনা হয়ে যেত। কি একটা চাপা দুঃখ ছিল ওর মধ্যে। প্রশ্নটা অনেকবার করেও তেমন সদুত্তর কোনোদিনই পাইনি। আসলে মেয়েটা খুবই চাপা ধরনের। একদিন কেবল বলেছিল, বড় মামুলি কাহিনী, যদি কোনোদিন দরকার পড়ে তাহলে নিজে থেকেই বলবে।
আমিও আরোকে বিরক্ত করিনি। আসলে আমি একটা মনের মতো ছাত্রী পেয়েছিলাম, এই যথেষ্ট। শ্রীকান্তকে যা দিতে চেয়েছিলাম, মালিনীকে তা দিতে পেরে আমার বেশ ভালোই লাগছিল। অন্তত সেই মুহূর্তে আমার অতৃপ্তি বেশ কিছুটা লাঘব হয়েছিল। বেশ চলছিল, কিন্তু একদিন কোথা দিয়ে কি সব ঘটে গেল। 50-এর কাছে বয়স হলেও যৌবন তো আমার শেষ হয়ে যায়নি। চিরপ্রেমিক আমি। সৌন্দর্য আমায় চিরদিনই মুগ্ধ করে। মালিনীর অসাধারণ রূপ ধীরে ধীরে কখন যেন আমায় গ্রাস করে নিয়েছিল। মালিনীও একা, আমিও একা। যদিও মালিনীর সামনে বিশাল ভবিষ্যৎ, কিন্তু আমি তো সায়াহ্নের শেষ সূর্য। কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম, বয়সের অনেক পার্থক্য থাকা সত্ত্বেও আমি মালিনীতে আটকে পড়ছি। আমার নিঃসঙ্গ জীবন মালিনীর কাছে বোধহয় কিছু পেতে চাইছিল। কি চাইছিল? প্রেম হতে পারে। প্রেমের তো কোনো বয়স নেই। প্রেমের জন্য যা প্রয়োজন তা হলো মন, যেটা এখনো আমার আছে। তবু কি এক দুর্বোধ্য কমপ্লেক্সে নিজেকে প্রকাশ করতে পারিনি। অবশ্য আমি বুঝতে পারতাম আমার সাহচর্যে এসে মালিনীর মধ্যেও একটা পরিবর্তন ঘটছে। এ কেবলই গান শেখা নয়, শুধুই গুরু শিষ্যার সম্বন্ধ নয়, আরো অন্য কিছু, অন্যতর এক প্রতিক্রিয়া, যা বলার নয়, কেবলই বোঝার। সম্ভবত মালিনীও মজেছিল। না, মালিনীরও কোনো দোষ নয়। দোষ যদি কারোর থাকে, সে জৈব ধর্মের। অনাত্মীয় দুটি নরনারীর স্বভাবজাত ধর্মই পরস্পরে আকৃষ্ট হওয়া। মালিনীও তো এক যুবতী নারী, তারও চাওয়া পাওয়া আছে। উদগ্র যৌবনের একটি ভার আছে। যৌবন তার চাহিদা আদায় করে নিতে চায়, যৌবন সঙ্গী চায়, যৌবন আমোদিত হতে ভালোবাসে। ভালোবাসা কোনো জাত মানে না, অন্য কোনো ধর্ম মানে না, সে কেবল ভালোবাসা পেতে আর দিতে চায়। সম্ভবত মালিনীও বুঝেছিল আমার মতো সুন্দর সুপুরুষ আর প্রতিভাবান এক ব্যক্তির নিদারুণ নিঃসঙ্গতায় তারই প্রতীক্ষারত। মুখে আমি কোনোদিনও তাকে কোনো অসঙ্গত ইঙ্গিত দিইনি, কিন্তু মেয়েরা যে ছেলেদের চোখের ভাষা বুঝতে পারে পুরুষের বাসনা কামনার গতিবিধি। এক বর্ষণমুখর নির্জন দুপুরে হঠাৎ এসে হাজির হলো। সঙ্গে ছাতাও ছিল না। ও যখন হুড়মুড় করে সামনে এসে দাঁড়ালো, সত্যি বলতে কি আমার নিজেরই কেমন সংকোচ বোধ হচ্ছিল ওর দিকে তাকাতে। বৃষ্টি ভেজা সপসপে সালোয়ার কামিজ ভেদ করেও নিটোল শরীরের যৌবন রেখা নিমিষের মধ্যে আমার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষণিকের জন্য মুখ নামিয়েও নামাতে পারিনি। অপলক বিস্ময়ে কেবল তাকিয়েছিলাম। ভেজা চুলের রাশ এলোমেলো হয়ে তার অপূর্ব সুন্দর মুখের চমৎকারিত আরো বাড়িয়ে দিয়েছিল। মনে হচ্ছিল অসংখ্য ভ্রমরের মাঝে একখানি ফুটন্ত পদ্ম। টকটকে লাল বুটিদার কামিজ সেটে আছে দেহের সঙ্গে। হালকা সবুজ রং ওড়নাটাও এলোমেলো পেঁচিয়ে গিয়েছে সাপের মতো। কতক্ষণ কেটেছিল মনে নেই। হঠাৎ কপট ধমকে আমার সম্বিত ফিরেছিল। হাঁ করে কি দেখছেন? ঠান্ডা লাগলে যে গলা বসে যাবে সেই খেয়াল আছে? ব্যস্ত হয়ে পড়েছিলাম, কথাটা ঠিকই, কিন্তু আমার বাড়িতে তো মেয়েদের পোশাক নেই। খুঁজলে এখনো হয়তো শ্রীকান্তর মায়ের কয়েকটা শাড়ি পাওয়া যেতে পারে, অথবা মাসির থান, কিন্তু সেগুলো তো মালিনীর পরার উপযুক্ত নয়। কি হলো? একটা যা হোক কিছু দিন, নইলে আমি যাই। এই অবস্থায় তো। আমাকে ইতস্তত করতে দেখেও নিজেই এগিয়ে গিয়ে ওয়ার্ড্রোব খুলে টেনে নিল একটা লুঙ্গি আর পাঞ্জাবি। তারপর তোয়ালে নিয়ে ঢুকে গেল অ্যাটাচড বাথে। দমকা ঝোড়ো বাতাসের মতো এসেছিল। মাথার ঘুণ পোকাটা জাগিয়ে দিয়ে চলে গেল বাথরুমে, আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। ঠিক সেই মুহূর্তে শরীরটা অস্থির লাগছিল। বাথরুম থেকে ভেসে আসছিল মালিনীর গলার টুকরো টুকরো কলি, সেও আর এক অস্থিরতা। সেই মুহূর্তে আমি মনে প্রাণে হয়ে উঠলাম এক অশালীন দস্যু। রূপ আমায় বরাবরই পাগল করে। কল্পনার চোখে দেখতে লাগলাম কাঠের দরজার ওপাশে এতক্ষণে মালিনী কি কি করতে পারে। সে তো তার ভেজা সপসপে কামিজ খুলে ফেলেছে বক্ষ বন্ধনী। তারপর হয়তো এতক্ষণে গিয়ে দাঁড়িয়েছে শাওয়ারের নিচে, কারণ আমি শাওয়ারের জল সিঞ্চনের শব্দ শুনতে পাচ্ছিলাম। হয়তো এখনো তাকিয়ে আছে বাথরুমের প্রমাণ সাইজ আয়নার বুকে। নিজেই দেখছে নিজের শাওয়ার, স্নাত জ্বলন্ত নগ্ন যৌবন। আমি নিজেই জানতাম না আমার সুপ্ত চাঞ্চল্য এতদিন কোন নির্মুখের আড়ালে আত্মগোপন করেছিল। মাথার মধ্যে তখন ঝিনঝিন ঘোরা, শরীর কাঁপছে, চাপা অস্থিরতায় উঠে গেলাম আলমারির কাছে। টেনে নিলাম শিভাস রিগালের বোতল আর গ্লাস। সোফায় বসে গ্লাসে চুমুক দিতে শুরু করলাম সেই অস্থিরতা কাটাতে। কতক্ষণ কেটে গিয়েছিল তা মনে নেই। বেশ কিছুক্ষণ পর মালিনী ফিরে এলো, পরনে লুঙ্গি আর পাঞ্জাবি। সালোয়ার কামিজ পরা মেয়েটা নিমেষে পাল্টে গেছে। কেবল পাল্টায়নি তার যৌবন, যা তখন আরও অনেক বেশি উদ্দীপক। কিন্তু মালিনী বেরিয়ে উচ্ছল হাসিতে টুকরো টুকরো হতে হতে বলেছিল, ইস,
কি বিশ্রী! এটা আমাকে মানায় নাকি? ঠিক একটা জোকারের মতো, তাই না? তীক্ষ্ণ ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলেছিলাম, না, তোমাকে এখন দেখে মনে হচ্ছে লখনৌয়ের কোনো খানদানি রইস ঘরের লেডি। দারুণ লাগছে। বয়সটা আর একটু কম হলে। কম হলে কি হতো? না না, কিছু না, যাও যাও যাও, ওখান থেকে একটা গ্লাস নিয়ে এসো। অবাক ভঙ্গিতে মালিনী বলেছিল। সে কি, আপনি আমাকে মদ খাওয়াটাও শেখাবেন? না, কিন্তু বৃষ্টিতে প্রচণ্ড ভিজেছ, এটা টনিকের কাজ করবে। এক পেক খেলেই দেখবে শরীর অনেক চাঙ্গা হয়ে গেছে। তারপর নেশা হয়ে গেলে, যদি বাড়ি ফিরতে না পারি? পারবে, এক পেগে কারো নেশা হয় না। তাছাড়া তোমার জামা কাপড় শুকোতেও বেশ কিছু সময় লাগবে। এই পরে তো আর বাড়ি ফেরা যায় না। আর কিছু না বলে মালিনী উঠে গিয়ে গ্লাস নিয়ে এসেছিল। খুব সম্ভবত সেটা ছিল ওর জীবনের প্রথম মদ্যপানের দিন, কিন্তু চুমুক দিচ্ছিল খুব পাকা মদ্যপের মতো। ওর খাওয়া দেখতে দেখতে বলেছিলাম, তোমায় দেখে মনে হচ্ছে। খিলখিল করে ওর ভুবনমোহিনী হাসি ছড়িয়ে দিয়ে বলেছিল, পাকা নেশাড়ু, হ্যাঁ? না, সত্যি আমি এর আগে কোনোদিনও মদ খাইনি। তবে আমার জন্ম লখনৌতে। মা ছিল পেশায় বাইজি। পর্দার আড়াল থেকে দেখতুম রহিস আদমিদের চুমুক দেওয়ার স্টাইল। তাছাড়া আপনাকেও তো দেখছি। এই আর এমন কি শক্ত কাজ, গুরুজি? মাঝে মাঝে ও আমায় গুরুজি বলে ডাকতো। বলো, হঠাৎ গুরুজি কেন? গান গাইতে হবে? ঠিক ধরেছেন। বাইরে বৃষ্টি, মগজে মদের হালকা আমেজ। সে কি, এরই মধ্যে তোমার আমেজ? হ্যাঁ, স্কচ তো এমন ব্যবহার করে না। করে, তবে স্কচ নয়, অন্য কিছু। ওর কথায় কি কিছু ইঙ্গিত ছিল? অন্তত আমার সেই রকমই মনে হয়েছিল। বেশ অর্থপূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলেছিলাম, অন্য কিছু বলতে। মদের নেশা বড় ক্ষণিকের, কিন্তু অন্য নেশা একবার মগজে ঢুকলে ছাড়তে চায় না। সেটা কি? হঠাৎ অন্যমনস্ক হয়েই তারপর সম্বিত ফিরে পেয়ে বলে, কিছু না। এখন বলুন, আপনি গাইবেন কি না? সেই দুপুরে আমি ধরেছিলাম দরবারি। দরবারি বড় মেজাজি রাগ, আমার বড় প্রিয় রাগ। আমার তখন দ্বিতীয় পেক চলছে। স্কচ তার কাজ আরম্ভ করে ধীরে ধীরে। তার উপর সুরটাও ছড়িয়ে গেছে মগজের কোষে কোষে। চোখ বন্ধ করে কতক্ষণ আলাপ করেছিলাম কে জানে। হঠাৎ চোখ খুলে গ্লাসটা হাত বাড়িয়ে নিতে যাব, দেখি মালিনী কখন যেন সামনে সোফা ছেড়ে উঠে এসে বসেছে একেবারে গা ঘেঁষে। তাকিয়ে আছে একাগ্র দৃষ্টিতে আমার মুখের দিকে। না, আমি পারিনি আমার সংযমকে রক্ষা করতে। অবশ্য আমি কোনোদিনই সংযমী ছিলাম না, সে দাবি আমি করি না। কি যেন হয়ে গেল, হ্যাঁ, কি যেন হয়ে গেল। নিমিষে ওকে টেনে নিলাম, একেবারে বুকের মধ্যে মিশিয়ে নিয়ে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। ভুলে গেলাম জগৎ সংসার, ভুলে গেলাম ওর আমার বয়সের ব্যবধান, ভুলে গেলাম আমাদের পারস্পরিক সম্পর্কের কথা। মালিনীও তাকিয়েছিল আমার চোখে চোখ রেখে। তারপর একসময় ধীরে ধীরে ওর চোখ দুটো বুজিয়ে ফেলল। অতঃপর বিভোর আমি সোহাগে আবেগে আশ্লেষে ওকে বোধহয় ছিন্ন ভিন্ন করে দিয়েছিলাম। আর মালিনী প্রাণ ভরে বৈশাখের ফুটি ফাটা মাঠের মতো আমার সব সোহাগ বৃষ্টিকে আকণ্ঠ শুষে নিয়েছিল। আমি সেদিন বুঝেছিলাম মালিনী সত্যি কত তৃষ্ণার্ত। শুরুটা এমন করেই হয়েছিল, তারপর সেটা দাঁড়ালো অভ্যেসে। একসময় সব সংস্কার, বয়স আর জাতপাতের ব্যবধান ঘুচিয়ে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। আসলে শিল্পীর তো কোনো বয়স থাকে না, থাকে না কোনো জাত। শিল্পীর জাত একটাই, সে শিল্পী। জাগতিক ন্যায়সঙ্গত যা কিছু ভালোবাসার অধিকার তার আছে। জীবনের পরন্ত বেলায় যখন নিজেকে খুব নিঃসঙ্গ মনে হচ্ছিল, সেই মুহূর্তে মালিনী প্রথম বর্ষার মতো আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেল। আমি কিছু আঁকড়ে ধরতে চাইছিলাম, সঙ্গী বা অবলম্বন যা কিছু বলা যেতে পারে। সঙ্গীত অফুরন্ত পয়সার বিলাস, যশ এর একটা মানুষকে গণ্ডি দিতে পারে, কিন্তু যা পারে না তা হলো একটা শান্তির গৃহকোণ। আমি প্রায় মনস্থির করে নিয়েছিলাম, আর আমার কোনো পিছটান ছিল না। বৃদ্ধা এক মাসি, সেই বা কতদিন। মালিনীকে আমার জীবনে বাঁধবো ঠিক করে নিলাম। একদিন মালিনীর কাছে কথাটা পেড়েই বসলাম। একান্ত নিভৃতে ওকে বললাম, তুমিও একা, আমিও একা। আমার বেলা শেষে তুমি আমায় অনেক দিয়েছ, আমিও তোমায় কিছু দিতে চাই। যেন একটু অবাক না হয়ে মালিনী বলেছিল, কি? একটি মেয়ে যা চাইতে পারে, জীবনটা অন্যরকম ভাবে তৈরি করবে বলে তুমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছো। আমাদের সমাজে এত রূপ আর যৌবন নিয়ে কোনো মেয়ের পক্ষে একা একা জীবন কাটানো একদম সম্ভব নয়।
আমি তোমাকে ঘর দেবো, গান দেব, এনে দেব যশের পাহাড়। এসো আমরা নতুন করে সবকিছু শুরু করি। মালিনী সব শুনে অনেকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আমাকে কটা দিন সময় দিন। কেন এখনো সময় চাওয়া কেন? তোমার তো পেছনে ফিরে তাকাবার কিছুই নেই। কি জানি। বলে আবার কিছুটা সময় নিজের মধ্যে ডুবে গেল। তারপর এক সময় বলল, আমাকে কটা দিন একটু ভাবতে দিন। ভাবার সময় চেয়ে নিয়ে মালিনী সেদিন চলে গিয়েছিল, কিন্তু তারপরই ও আশা বন্ধ করে দিল। প্রায় 20 দিন ওর কোনো খবর পেলাম না, না এলো নিজে, না পাঠালো কোনো সংবাদ। ড্রাইভারকে পাঠিয়েছিলাম, সে ফিরে এসে বলেছিল হঠাৎ শরীর খারাপ, ভালো হলেই দেখা করবে। আরও 10 দিন কাটার পর নিজেই একদিন চলে গেলাম ওর বাড়ি। বোধহয় যাওয়াটা আমার ভুল হয়েছিল, অথচ যাওয়াটাই অপ্রতিরোধ্য নিয়তির পরিণাম। স্বর্গ নরক এসব আমি বিশ্বাস করি না। আমি মনে করি জীবন একটাই, মৃত্যুর পর সব অন্ধকার, আর কিছুই নেই, থাকিও না। জীবনের সব হিসেব নিকেশ আর সব দেনা পাওনা এক জীবনেই করে যেতে হয়। নলি ভারত বিখ্যাত শিল্পী রাধাকান্ত চৌধুরী সামান্য একটা মেয়ের জন্যে কেনই বা এত উতলা হবে? কেনই বা তার বিয়োগ ব্যথায় অধীর হয়ে তার বাড়ি গিয়ে উঠবে? শহরতলির এক পেশে প্রায় নির্জনতায় মালিনীর বাড়ি। না, ঠিক বাড়ি নয়, অতি সাধারণ এবং দুস্থ পরিবেশে কোনো রকমের টিকে থাকা যায় এমন ছোট ছোট 2 কামরা ঠাঁই। তখন সন্ধে উতরে গেছে। দূরে গাড়িটা দাঁড় করিয়ে নাম্বার মিলিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েও ইতস্তত করছিলাম ভেতরে যাব কিনা। নিজেকে সেই সময় খুব সাধারণ বলেই মনে হচ্ছিল। ভাবছিলাম কত বড় এক শিল্পীর কি করুণ অবস্থা। ভাগ্যিস জায়গাটায় লোক বসতি বেশি নয়। যারা আছে তাদের পক্ষে রাধাকান্তকে চেনা সম্ভব নাও হতে পারে। আসলে আমার মধ্যে একটা ইগো তো সর্বদাই কাজ করে, শিল্পীর অহংকার। হতেও পারে যে কোনো প্রবাদের অন্তর্নিহিত একটা সত্য আছে যা অস্বীকার করা যায় না। সুন্দরী নারীর জন্য মুনিদেরও মতিবিভ্রম ঘটে। সব দ্বিধা কাটিয়ে একসময় কড়া নেড়েছিলাম। আমায় দেখে মালিনী হকচকিয়ে গিয়েছিল, আমিও একটু অবাক হয়েছিলাম। মাত্র 1 মাসে ওর জ্বলন্ত সৌন্দর্যে কে যেন ছাই ঢেলে দিয়েছে। চোখে মুখে বিষণ্ণতার প্রলেপ। আপনি? তুমি আসছো না তাই। ভেতরে যেতে বলবে না? এখান থেকেই চলে যাব। না না, সে কি, আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতরটা কোনো মতেই মনোরম নয়। না আছে তেমন কোনো ছিঁড়ি, না কোনো আভিজাত্যের ছাপ। 2 কামরার, একটা বাইরের দিকে আর একটা ভেতরের দিকে। মধ্যের দরজা দিয়ে ও ঘরে যাওয়া যায়। একটা সাধারণ তক্তা, মলিন চাদর দিয়ে ঢাকা, একটা ভাঙা চেয়ার, টেবিলে কিছু খাতাপত্তর, বিছানার ওপর মালিনীর তানপুরা, এদিক সেদিক কিছু জামা কাপড় ছড়ানো, সবই মালিনীর। অতি সাধারণ কাঠের একটা আলনাও রয়েছে। অবাক হলাম, সেখানে পুরুষ মানুষের ময়লা একটা পাজামা পাঞ্জাবি নিতান্তই অশোভনভাবে দলামালা করে টাঙানো। আমার অস্বস্তি দেখে মালিনী বলল, আপনাকে বসতে দেওয়ার মতো জায়গা তো আমার ঘরে নেই। খুব কষ্ট করেই আমার দিন চলে। কোথায় আপনাকে বসতে দিই বলুন তো? ভাঙা চেয়ারে বসতে বসতেই বললাম, খুব বেশিক্ষণ এখানে থাকার জন্য আমি আসিনি। এখন তোমার ব্যাপারটা কি বলো তো? প্রায় মাসখানেকের মতো সময় লাগে নাকি ভাবতে? এরকম ডুব দেওয়ার অর্থই বা কি? মালিনী এড়াতে চেয়েছিল, পারেনি। শেষ পর্যন্ত জানালো আসল কথাটা। ও অন্তঃসত্ত্বা, আমারই সন্তান সে গর্ভে ধারণ করে ফেলেছে। শুনে সামান্য সময় চুপ করেছিলাম। তারপর বলেছিলাম, তাই এর জন্য 1 মাস ডুব দেওয়ার অর্থ? এসব ব্যাপার তো ফেলে রাখার নয়, নিশ্চয়ই এটা সমস্যা। তা বলে আমার সঙ্গে দেখা না করলে সমস্যা মিটে যাবে? এই কথার জবাব দিতে মালিনীর সামান্য সময় লাগলো। বোধহয় ও কিছু ভাবছিল। ভাবনা গুছিয়ে নিয়ে বলল, সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে? আমি খুব সাধারণ মাপের একটা মেয়ে। আপনি যেদিন আমার সব কথা জানতে চেয়েছিলেন, আমি সেদিন বলতে পারিনি। বোধহয় আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই আমার সব কিছু তো আপনি জানেন না। তাহলে আজই বলো। হ্যাঁ, বলবো। সেদিন কিছুটা সত্য গোপন করতে হয়েছিল। সত্যটা হলো, আমি লখনৌয়ের এক বাইজির মেয়ে। সেখানেই আমি বড় হয়েছি। আমি আমি জানি না আমার জন্মবৃত্তান্ত। মায়ের কাছেও জবাব পাইনি কি আমার বাবা। তবে মায়ের জীবনে দুঃখের দিকটা আমার চেনা। মায়ের ইচ্ছে থাকলেও ওই জীবনটা আমি মেনে নিতে পারিনি। আমি চেয়েছিলাম আর 5টা সাধারণ মেয়ের মতো স্বামী পুত্র নিয়ে একটা ছোট্ট সংসার। গান শেখারও আমার তেমন কোনো বাসনা ছিল না, যদিও সবাই বলতো আমার গানের গলা নাকি খুব ভালো। সে যাই হোক,
উজ্জ্বল জীবনের সব হাতছানি উপেক্ষা করে 17 বছর বয়সে একটা ছেলের প্রেমে পড়েছিলাম। তারপর মায়ের ইচ্ছের বিরুদ্ধেই তার হাত ধরে বেরিয়ে এসেছিলাম। তাকে বিয়েও করেছিলাম। তুমি বিয়ে করেছিলে? অর্থাৎ এই সত্যটা তুমি আমায় জানাওনি, কিন্তু কেন? ওই যে বললাম, আপনাকে আমি বিরক্ত করতে চাইনি। তাছাড়া আপনি আমাকে গান শেখাচ্ছেন এই তো অনেক, তার ওপর তা যাকে বিয়ে করেছিলে সে কোথায়? একটা অতি সাধারণ আর ছোট্ট স্বপ্ন নিয়ে যার হাত ধরে ঘর ছেড়েছিলাম, আমার সেই সাধারণ চাওয়াটুকুও সে পূর্ণ করেনি। হয়তো পারেনি। বিয়ের পর এই শহরে এসে উঠেছিলাম। প্রথম দিকেও চেষ্টা করত, চাকরির আশায় বেশ কিছুদিন ঘোরাফেরাও করেছিল। দিনরাত একা একা কী সব ভাবত, আর জিজ্ঞাসা করলেও কোনো উত্তর পাওয়া যেত না। তারপর একদিন খুব নেশা করে ফিরল, আর এখন তো শুধু ওই নেশাটাই করে, আর কিচ্ছু করে না। বাধ্য হয়েই আমার একমাত্র মূলধন ওই গলাটা সম্বল করে আপনার কাছে গিয়েছিলাম, যদি নতুনভাবে বাঁচার রাস্তা খুলে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে একসময় জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের এখন চলে কি করে? আসার সময় সামান্য কিছু রসদ নিয়ে এসেছিলাম, ওই কিছু নগদ টাকা করি, কিছু গয়না, তাই ভেঙেই চলছে। তবে সে আর কদিন। আর সে মক্কেলে নেশার খরচ? না, কোনো দিনের জন্য একটা পয়সাও সে হাত পেতে চায়নি। কোনো দিনের জন্যও সে তার অধিকারের সুযোগ নিয়ে আমায় অত্যাচারও করেনি, বরং তার অক্ষমতার জন্য সে লজ্জিত। কিন্তু নেশার কাছে ও পরাজিত। আমাকে বহুবার বলেছে এই অপদার্থ স্বামীটাকে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করতে। সেটা করলেই পারতে। পারিনি। ও যে বড় অসহায়। আমি যদি ওকে ও রাস্তায় গাছতলায় শুয়ে দিন কাটাবে, না খেতে দিলে না খেয়েই হয়তো মরে যাবে। তার মানে ভালোবাসায় নয়, তোমার করুণায় সে বেঁচে আছে। শুধু করুণায় ভালোবাসা কতক্ষণ বাঁচতে পারে বলো তো? জানি না, হয়তো এভাবেই চলতো। কিন্তু থামলি কেন? ও যখন জানতে পারলো আমি অন্তঃসত্ত্বা, যতই মাতাল আর উদাসীন হোক, ওর ভেতরের সনাতন পুরুষের চেহারাটা হঠাৎ জেগে উঠল। আমায় স্পষ্ট জানিয়ে দিল, অপরের সন্তানের বাবা হতে সে রাজি নয়, সে তালাক চায়। মাতাল আর উদাসীন হলেও স্ত্রীর সততার প্রশ্নে বোধহয় তার নেশা ফিকে হয়ে গেছে। যা কোনোদিনও করেনি তাই করেছে। আমাকে আমাকে মেরেছে পর্যন্ত। সত্যি কথা বলতে কি, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার আর কিছু অবশিষ্ট নেই। যা আছে করুণা করা আর করুণা নেওয়া। জোর করে একটা ঘর ধরে রাখার চেষ্টা তুমি করেছো, সেটা প্রহসন। এখন তুমি মুক্তি পেতে চাইছো, তাই তুমি আমার কাছে ধরা দিয়েছো। আর এই লোকটা, সেও মুক্তি পেতে চাইছিল। হয়তো তার একটা আস্তানার দরকার, সেই জন্যেও সে তোমার প্রতি দুর্ব্যবহার করেনি। তালাক দিতে চাওয়াটাও নিজের ঔদার্য প্রকাশ করার একটা চাল মাত্র। আসলে যে মুহূর্তে লোকটা জানলো তুমি ওর ওপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলে অন্তঃসত্ত্বা হয়েছ, তখনই সে তোমাকে তার সাফ কথা জানিয়ে দিয়েছে। 1 মাস ধরে আমি সব কিছুই ভেবেছি, কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমার আজও মনে হয় ওর একটা টান হয়তো এখনো আছে। ও হয়তো এখনো ভাবতে পারে না যে সত্যি ওর মালিনী অন্য কারো হয়ে যাবে। অপদার্থ লোকগুলো এরকমই ভাবে। ও কোনো মতেই তোমার যোগ্য নয়, বরং তুমি ওকে মুক্তি দিয়ে নিজে মুক্ত হও। এভাবে নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে নেই। আমায় কি করতে বলেন? রাধাকান্ত চৌধুরীর ছেলে তোমার পেটে। কিন্তু আমি যে মুসলমান। ড্যাম ইট, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বি প্র্যাকটিক্যাল। তোমার সঙ্গীত সম্ভাবনা আমি নষ্ট হতে দিতে রাজি নই। একটা ভুলের মাসুল দিতে গিয়ে দ্বিতীয় ভুল আর করো না। 2 দিন সময় দিলাম, ভেবে নিয়ে আমায় জানিও। সব ব্যবস্থা হয়ে যাবে। চট করে একথার কোনো উত্তর মালিনী দিল না। সংশয়ের কালো মেঘটা তখনও ওর মুখের ওপর ছড়ানো। সামান্য পরে ও বলল, একটু বসুন, আমি চা করি। আমি বড় গরিব, তবু 2-1টা ভালো কাপ ডিশ এখনো আছে। না, সে কথা নয়। ঠিক আছে, করো। সে রাস্কেলটা কোথায়? সে নিজেই জানে না সে কোথায়। এখনই আসতে পারে, নয়তো সেই শেষ রাতে। মালিনী চলে গেল। মিনিট 3 মধ্যেই চা এনে দিল। চা খেয়ে উঠে পড়লাম। দরজার কাছে এসে একবার দাঁড়িয়ে পড়েছিলাম। ভালো করে আরেকবার ওর মুখটা দেখে বলেছিলাম, ঠিক 2 দিন সময় দিলাম। তোমার হ্যাঁ বা নায়ের ওপর তোমার জীবনের গতি প্রকৃতি নির্ভর করছে। আমি চলি। বেরিয়ে আসতে গিয়েও দাঁড়িয়ে যেতে হয়েছিল।
দরজার ঠিক মাথায় সস্তা ফ্রেমে পোস্টকার্ড সাইজের একটা যুগলবন্দির ছবি টাঙানো রয়েছে। কৌতূহল হলো, এই নিশ্চয়ই ওদের বিয়ের ছবি। ছবিটা দেখার ইচ্ছে পেয়ে বসলো। কি আছে ওই ছেলের মধ্যে যার জন্য মালিনীর মতো মেয়ে? হঠাৎ হঠাৎ মনে হলো ঘরের মধ্যে পরপর কয়েকটা বাজ পড়লো, সারা পৃথিবীটা দুলে উঠল নিমেষে। আমার কি স্ট্রোক হলো? ঘোর লাগা কানে একটা শব্দ ভেসে এসেছিল। আপনার কি শরীর খারাপ করছে? সে কথা জবাব না দিয়ে আরেকবার চিৎকার করে উঠেছিলাম, এ এ ছেলেটা কে? এ ছেলেটা কে? ওই তো আমার স্বামী। কি কি নাম ওর? কি নাম ওর? শ্রীকান্ত, শ্রীকান্ত চৌধুরী। মালিনী নামটা ওরই দেওয়া। এরপর এরপর সিদ্ধান্ত নিতে আমি আর দেরি করিনি। আমার আমার আর কোনো দেরি হয়নি। এ পৃথিবীতে মালিনী বাঁচতে পারে না। মালিনীর গর্ভের সন্তানে পৃথিবীর আলো দেখার অনুপযুক্ত। মালিনী যে কেন একবারের জন্য জানায়নি সে বিয়ে করেছিল, তাহলে তাহলে হয়তো। ডায়েরিটা মোড়ে রেখে উঠে দাঁড়ালো বিকাশ। নিয়তির কি নিদারুণ পরিহাস! একটা অনিচ্ছাকৃত ছোট্ট সত্যগোপন আর সামান্য একটা ভুলের খেলায় ঈশ্বর দত্ত একটি প্রতিভা চিরদিনের মতো স্তব্ধ হয়ে যাবে। আচ্ছা, ডায়েরিটা যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে তো বেঁচে থাকবেন শিল্পী রাধাকান্ত চৌধুরী। কেসটা খুব সহজেই অন্যদিকে ঘুরে যেতে পারে। একমাত্র সে ছাড়া পৃথিবীতে আর তো কেউ কিছুই জানবে না, আর কোথাও কোনো প্রমাণও থাকবে না। কখন যেন বিকাশ এসে দাঁড়িয়েছে গড়াদের একপাশে। রাধাকান্তকে সে বাঁচাতে চায়। আইনে কি জগতের শেষ কথা? আইন তো মানুষেরই তৈরি। শিল্পী রাধাকান্তের জন্য সেই আইন কি কিছুটাও শিথিল হবে না? মানুষের তৈরি আইনের শাসন ছাড়াই তো তিনি বড় শাস্তি পেয়ে গেছেনই, যে শাস্তি বিবেকের শাস্তি। তার দংশনেই তো তিনি আজ ক্ষতবিক্ষত। রাধাকান্তকে সেই কথাই বলতে এসেছিল তার এক গুণগ্রাহী এক ভক্ত, পুলিশ ইন্সপেক্টর বিকাশ তালুকদার। কিন্তু কিছুই বলা হলো না। গড়াদের ওপাশে এক পরিশ্রান্ত পথিকের মতো শুয়ে রয়েছেন শিল্পী রাধাকান্ত। না, এখন তার মুখে আর কোনো বেদনাই নেই, নেই কোনো অপরাধের ছায়া। সারা মুখে অনাবিল প্রশান্তির চন্দন মেখে ঘুমিয়ে আছেন নিশ্চিন্ত আত্মসমর্পণে। বিকাশের আর কিছুই বলা হলো না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।